হৃদমায়ার প্রেমগাথা পর্ব সংখ্যা ৪। হাতে প্রেম চিঠি নিয়ে হাঁটছি, সাথে ফ্রিতে 2টো লাল গোলাপও আছে। এগুলো কিছুক্ষণ আগে আমাদের কোচিংয়ের একজন সিনিয়র ভাই দিয়েছে। সে বরাবরই আমাকে প্রেম নিবেদন করেই যাচ্ছিল বিগত 1 মাস ধরে। আমি তার ডাকে সাড়া দেইনি কখনো। সাড়া না দেওয়ার পিছনে যথেষ্ট কারণও ছিল। আমি বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনই মানায় না তাদের হাতে প্রেমপত্র, সেটাও। কিন্তু এই কথাটা কিভাবে বুঝাবো গর্দভ ছেলেদের? বিগত 1 মাস ধরে কোচিংয়ের ভাইটি আমাকে এটা সেটা বলে জ্বালাতন করতো এতদিন, কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি দিয়েই বসলো এক সিনিয়র আপুকে দিয়ে। আমি প্রথমে নেইনি, পরে আমার অনুপস্থিতিতে ওসব আমার ব্যাগে রেখে গেছে। সেটা আমি মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারলাম। সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতেই ব্যাগ এবং টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেলাম। সে থেকে এগুলো আমার হাতে। আর জুই, সে তো এক ঝুড়ি প্রশ্ন খুলে বসেছে আমার সম্মুখে 2 হাতে আইসক্রিম নিয়ে। হাতের চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলে কাঁধে কলেজ ব্যাগটা চাপালাম। অন্য খালি হাতটা দিয়ে দোকানের বিল পরিশোধ করে চট করে জুয়ের থেকে কোন আইসক্রিমটা নিয়ে নিলাম। বিনা বাক হয়ে সামনের দিকে ঘুরে যেতেই জুয়ে দ্রুততার সাথে পা চালায় আমার সাথে। আমি এক হাতে ফুল আর এক হাতে চিঠি নিয়েই আইসক্রিমের প্যাকেট ছিঁড়ে মুখে আইসক্রিম তুলতেই পাশ থেকে ক্ষেপ্ত হলো জুই নিজের করার প্রশ্নের উত্তর না পেয়ে। চেতন গলায় বলল, অসভ্য মাইয়া, বলবি কিছু? তোর এসব কে দিছে? তুই কি লুকিয়ে প্রেম করছিস? জুয়ের কথায় রাগ হলো না, বরং হতাশায় বুক ভার হলো আমার। অনেক ইচ্ছে ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করব, কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতের হঠাৎ বিয়েতে। হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ পেয়ে চিন্তা ভাবনা করতাম সিনিয়র ভাইয়ের সাথে প্রেম করব কি না। কিন্তু হায় আমার অসহায়ত্ব! নাম ধাম কিচ্ছু জানে না এমন এক ব্যক্তির সাথে আমার বিয়ে হলো। তার জন্য আমার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে গেছে, অথচ হালাল পুরুষের চেহারাটা অবধি মনে নেই। গায়ে কলেজের সাদা ড্রেস। রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হাতের ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলার জুয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম, প্রেম করার ভাগ্য আমার নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে গেছে এক অচেনা হালাল পুরুষের জন্য। আমার ভারী কথাগুলো হয়তো জুয়ের মস্তিষ্ক ক্যাচ করতে পারল না। কি বলেছি সেটা নিয়ে বোঝার কথাও না। আমার হঠাৎ বিয়েটা তো আজও লুকাইতো জুয়ের কাছ থেকে, তাই ও বুঝবে কি আমি কি বলেছি? কি বলছিস আবল তাবল? ঠিক করে বল, এসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না। তাহলে? আর কথা উড়ালাম না। সুজা সাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বললাম, রিফাত ভাইয়া দিয়েছে এসব। আমি নিতে চাইনি, তাই তার এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে। এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম। আমার কথা খানিকটা চমকে ওঠার মতো করে অধৈর্য গলায় বলল জুই, রিফাত ভাই দিয়েছে মানে? কাশেম ছাড়ের ছেলে সুন্দরী রিফাত ভাইয়ের কথা বলছিস তুই? জুয়ের হালকা পাতলা উত্তেজনায় সম্মতি দিয়ে বললাম, ও মাই গড, সিরিয়াসলি ঋতু? কোচিংয়ের সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি? ঋতু, তুই কি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? দায়সারাভাবে উত্তরে বললাম, না। কেন? এমনিই, ওনাকে আমার পছন্দ নয় তাই। কি বলিস? এত সুন্দর ছেলেকে তুই না করেছিস কেন? সুন্দর ছেলে বলেই না করেছি। বেশি সুন্দর ছেলে বলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানেই সে নিজেকে আমার থেকে বেশি দাম দেবে সুন্দর বলে। তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেকে বিয়ে করব। তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং বউ বউ করে শুধু আমাকেই ভালোবেসে যাবে, ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তোর চিন্তা ভাবনা। ওকে, নাইস, চিন্তা করিস না। তার মানে তুই কালো বেটে আর বয়স্ক ভুঁড়িওয়ালা লোক বিয়ে করবি, তাই তো? সুন্দরী বউ বলে যে তোকে সারাক্ষণ আদর করবে, এমনটাই তো তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক ভুঁড়িওয়ালা কালো বেটে করে জামাইটারে। দোয়া দিলাম। জুয়ের কথায় নাক মুখ কুচকে তাকায় আমি। মেয়েটা সবসময় 2 লাইন বেশি বুঝে কথা বলে। এই মাইয়া আমারে দোয়া দিচ্ছে নাকি বদদোয়া?
রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলি, তোরে বলছি আমি বেটে বয়স্ক ভুঁড়িওয়ালা লোক বিয়ে করব? তুই জানোস আমার জামাই কত লম্বা? আমি তার কাঁধের সমান হই, এত লম্বা সে। 2 হাত ছড়িয়ে দেখিয়ে বলল, আর তার প্রশস্ত বডি। আসছে আমার জামাইকে ভুঁড়িওয়ালা বলতে। আমার জামাইয়ের ভুঁড়ি বলতে কিচ্ছু নাই। সো নিজের চিন্তা কর, তোর বরদোয়ানা আবার তোর উপরেই পড়ে যায়। হুবিস মাইয়া। আমার এত বড় জামাইটারে বেটে বলতে আসছে তার ফাজিল শালি। যা তুই। কথাগুলো বলতে বলতে থেমে যায়। মুখ ফুসকে কোথায় ভুলটা করে ফেললাম বুঝতেই হাতের ফুল, চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে উঠে উদ্বিগ্নতায়, আল্লাহ, আমি শেষ বলে মৃদুস্বরে চিৎকার করে হাত দুটো মুখে চেপে ধরলাম ভয়ে। জুই যে মানুষ আমাকে আস্ত রাখবে না আর। আমার পেট থেকে একটা একটা করে কথা বের করেই ছাড়বে। আমি ভয়ের তাড়নায় উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুইকে ফেলেই হঠাৎ করে দৌড় লাগালাম জুয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ড দৌড়াতেই কানে আসলো জুয়ের রাগান্বিত কণ্ঠস্বর আমার পেছন পেছন। রেগেমেগে ফায়ার হয়ে আমাকে ডাকছে আর বলছে আমার জামাই কোত্থেকে আসলো সেটা বলে যেতে, নয়তো আজ আমাকে আস্ত ছাড়বে না। দৌড়ানি থামেনি। ভয়ের তাড়না দৌড়াতে থাকলাম শুধু। মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? এবার যদি জুই সবাইকে বলে দেয় তো নিশ্চিত আমাকে সবাই মেরেই ফেলবে। আব্বুর কানে গেলে তো আমি শেষ, রক্ষা নেই। আল্লাহ, তুমি সহায় হও। মনে মনে আল্লাহর নাম নিয়েই দৌড়াচ্ছিলাম আগামীতে কি হবে সেটা ভেবে। টান টান উত্তেজনায় বর্তমানের অবস্থাটাও ভুলে গেছিলাম এক মুহূর্তের জন্য। ভুলে গিয়েছিলাম আমি কলেজ ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছি। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয় এমনটাই ছিল যে বর্তমান অবস্থানের কথা ভুলে হুমড়ি খেয়ে পড়লাম কারো গায়ে। আমার হঠাৎ ধাক্কায় লুকটাও ক্ষয় হারায়, গড়াগড়ি করে দুজনে চটপটাং হয়ে রাস্তায় পড়লাম। বলতে গেলে ফ্রিতে ছোটোখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল। আমি নিচে, সে উপরে। আহা, কি দৃশ্য! তবে আমার কাছে বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটার রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার ছিল সিনটা। হয়েছিল তাই। লোকটা আমার উপর রেগে মেগে ফায়ার হয়ে গেছিল। হুমকি ধামকি সব কিছু দিয়ে বসেছিল, তবে সেটা চাপার স্বরে। পাবলিক প্লেস বলে সে রাস্তায় বেঁচে গিয়েছিলাম আর কি। আমার স্টুপিড কাণ্ডগুলো। আচ্ছা, যাই হোক, এবার আসি মূল কথায়। জুয়ের ভয় তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যে হঠাৎ করে সে লোকের সাথে ধাক্কা খেয়ে বসি। আসলে ধাক্কা বললে ভুল হবে। আমি দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের উপর পড়ে যাই, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপটে যায় আমার আধ খাওয়া আইসক্রিমটা। এইটুকুতে আমার সিন শেষ হয়নি। তারপর যেটা হয়েছিল সেটা আরও করুণ দশা। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পেছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলেও ঘটে হিতে বিপরীত। লোকটার পেছনের কাপড়টা ছিঁড়ে ফুঁড়ে লোকটাকে সহ ঠাস রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেলাম তখনই। নিচে পড়ে কনুইয়ে আর কোমরে ব্যথা পেয়ে মাগো বলে মৃদু চিৎকার করে পাশে তাকাতেই দেখলাম একটা দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লের যা অবস্থা, এই ফোন ইহকালে ঠিক হবে বলে মনে হচ্ছে না। ছোট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোন কি এভাবে রাস্তায় ভেঙে ফেলে গেল? ইস, ফোনটা দেখতে কি নতুন! এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চিত উগ্রবাদী পাষাণ বড়লোক হবে। টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে। ছে, এই জাতি সভ্য হবার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা ভুলে ফোনের দিকে তাকিয়ে আনমনা হয়ে বলে উঠলাম, আহারে, এত দামি আইফোন কোন পাশানে ভেঙেছে আল্লাহ জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি। টাকার দাম নাই এদের কাছে। এসব জাতির টাকা পয়সা দখল করে সরকার কেন যে বাংলাদেশের বর্ডার পার করে দেয় না আল্লাহ জানে। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার মায়া। কথাটা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলাম আমার হাত কোথাও আটকে আছে। হাত নাড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতেই ব্যথায় আহ করে উপর দিকে তাকাতেই আঁতকে উঠলাম মুহূর্তেই। আল্লাহ, আমি শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়ল।
মনে পড়ল আমি কাউকে নিয়ে রাস্তায় পড়েছিলাম। ভয়ে আতঙ্কে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখপান এক পলক দেখেই মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাঙা ফোনটার দিকে। যা বুঝার তখনই বুঝে গেলাম, এই ফোন ভাঙার আসামি অন্য কেউই না, আমি নিজেই। তখন আমার ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জোরে সোরে কান্না পেল আমার ভয়ে। এত দামি আইফোন ভেঙে কি যে করবে ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছা করল হাত পা ছড়িয়ে রাস্তায় বসে কান্না করি। বহুত কষ্টে নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধী চোখে লোকটার দিকে তাকাতেই আতকে চমকে উঠলাম ক্রুদ্ধিত ওই রক্তিম চোখ জোড়া দেখে। তখনই আমার খেয়াল হলো, আরে এই লোকটা তো আমার পরিচিত। সর্বনাশ, ফোন ভাঙার জন্য আর কোনো লোক পেলাম না। সোজা কলেজের ভিপির ছেলে হৃদ খানের ফোনটায় ভাঙতে হলো আমায়। শেষ, আমি শেষ। আতঙ্কে যখন বুক টকটক করছিল ভয়ে, তখনই আমার ভয়টা বাড়িয়ে দিল হৃদ খানের চাপা গর্জনে। হোয়াট দ্য হেল! আমার উপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টান খেল তখনই চাপা গর্জনে এলো কথাটা বলে। উনি তখন আমার দিকে ঝুঁকে রয়েছে, কারণ ওনার পাঞ্জাবির একাংশ ছিঁড়ে আমার হাতের মুঠোয়। আমি অতকৃত চোখে ওনার দৃষ্টি অনুসরণ করে আমার হাতের দিকে তাকাতে বুঝলাম ওনার গর্জন ছাড়ার কারণটা। অসহায়ত আর বুক ধরফরে এবার সত্যি সত্যি আমার হাত ছড়িয়ে ছিটিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছে করল। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। রাস্তার এই অবস্থায় শুয়ে থেকেও দুহাতে মুখ ঢেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠলাম। লোকটার ফোনটা ভেঙে কান্না আটকাতে পারলেও যখন দেখলাম লোকটার পিঠের কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবি ছিঁড়ে আমার হাতে ধরে আছি, তখন কি আর কান্না থামানো যায়? এত বড় ভুল, ভুল নয়, ঘোর অপরাধ। এত বড় অপরাধ করেও কি স্বাভাবিক থাকা যায়? না, যায় না। আমার তো এই মুহূর্তে ইচ্ছে করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলি। সেই সাগরের পানিতে হৃদ নামক লোকটাকে ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিই, যাতে আমি বেঁচে যাই। আমার কান্নার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো। আমি তখনও কেঁদে যাচ্ছিলাম, তবে আঙুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখছিলাম কি করে। লোকটার গায়ে সাদা পাঞ্জাবিটা ঝেড়ে উঠে রাগের কটকট করে ঘাড় বাঁকিয়ে নিচের পিঠ দেখতে চায়। অল্প একটু দেখেই বুঝতে পারল ওনার পাঞ্জাবি শেষ, তাই চাপার আগে কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানাও আমার, পুলিশও আমার। শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। হাড় হিম করা হুমকিতে কেঁপে উঠলাম আমি। সর্বনাশ, থানা পুলিশ করলে আমি শেষ। আমার আব্বু আস্ত রাখবে না আমাকে ভেবে তৎক্ষণাৎ উঠে বসলাম ভেজা চোখে। আস্তে ধীরে উঠে দাঁড়ালাম অপরাধীর মতো মাথা নত করে। কান্না ভাঙা গলায় মিনমিন করে বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ওনার উত্তর না পেয়ে অপরাধীর চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। উনি কেমন কপাল কুঁচকে তাকিয়ে আছে আমার দিকে। দৃষ্টিতে শীতলতা নেই, খানিকটা রাগে আছে, তবে বেশটা বিরক্তির প্রকাশ। আমি ভয়ে কাচুমাচু করে এদিক ওদিক তাকিয়ে আবারও পালাবার রাস্তা খুঁজছিলাম। তখনই আমার পায়ের কাছে কিছু আভাস পেয়ে নিচে তাকাতেই দেখলাম উনি ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছে। প্রথমে ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগটা তুলে দিবে আমায়, কিন্তু না। উনি আমার ধারণা মিথ্যে করে যখন আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেওয়ার প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন, তখনই ভয়ে চমকে উঠলাম। আল্লাহ, উনি আমার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তি বোধ করতে উনি উঠে দাঁড়ায় চিঠি আর ফুল নিয়ে। উল্টে পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলল, লাভ লেটার? আমি অস্বস্তিতে আঁচড়ে পড়ছিলাম বারবার। কিছু বলার মতন গলা দিয়ে বের হচ্ছিল না, গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলাম। বুঝলাম আমি ওনাকে ভয়ের থেকে ভীষণ লজ্জা পাচ্ছি, তাই হুট করে হাত বাড়িয়ে ছো মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলেও নিতে পারলাম না, কারণ উনি আমার থেকে আরও এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা মাথার উপরে তুলে ফেলেছে।
আমি অস্বস্তি বোধ করে জড়ানো গলায় হাঁসফাঁস করে বললাম, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই। ছিল শব্দটা অতীতে চলে গেছে। বর্তমানে এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি, তাই এটা আমার। লোকটার অদ্ভুত কথায় বুকার মতন তাকিয়ে রইলাম। কি বলে এসব? আমার চিঠি উনার কি করে হয় আবার? রিফাত ভাইয়ের সাথে কি উনি প্রেম করবে? ছেলে হয় ছেলের সাথে প্রেম? তখনই উনি গম্ভীর গলায় বলে উঠে, আউট। বিষণ্ণ হয়ে উঠলাম। মানে? আমার কথা হেলদুল হলো না ওনার। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতের ড্রেনে ফেলে হাতের চিঠিটাও মুষ্টিতে দলামুচড়া করে ড্রেনে ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়সারা উত্তরে বললেন, এই শেষ। নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলে জীবনও শেষ। মানে এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছে করে পড়ে যায় নাকি? আমি কি এখন ইচ্ছেকৃত কিছু ঘটিয়েছি ওনার সাথে? সব কিছুই অনাকাঙ্ক্ষিত। এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? আমার মতো অপরিচিত মেয়ের সাথে ওনার কি শত্রুতা? আমি প্রথম দিন থেকেই কেন বাজে আচরণ করছে? এখন আবার মারার হুমকি দিচ্ছে। আচ্ছা, লোকটা সন্ত্রাসী টন্ত্রাসী নয় তো? হতে পারে, হু নোস। যদি দেখা হয় তো? আমার হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটল। আমার দিকে হালকা ঝুঁকে ওনার 2 আঙ্গুল বন্দুকের মতো তাক করল আমার গলার ওপর ও থুতনির নিচে। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব নিজেও জানো না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না। আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষের সাথে উনি কেমন ব্যবহার করে আল্লাহ জানে। এমন উগ্রবাদী তেরা মানুষটার গার্লফ্রেন্ডগুলো টিকে তো? বড্ড জানতে ইচ্ছে করলো আমার ছোট মনে। তবু মুখ বাড়িয়ে প্রশ্নটা করার সাহস হলো না। আবার চুপও রইলাম না। ভয়ের তো মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম, আপনি আমার সাথে এমন করেন কেন? আমি তো ইচ্ছে করে আপনার ফোন ভাঙিনি। ভুল। আউট। লোকটার গম্ভীর গলায় কেঁপে উঠলাম আমি। আবারও অপমান। এবার তো আমি ওনার রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব? আকাশে? অপমানিত সহ্য করতে না পেরে বলে ফেললাম, অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আমার কথায় যেন চটে গেলেন উনি। তিরতিরে মেজাজ দেখিয়ে চিবিয়ে বলল, জ্ঞান দিতে বলেছি? আপনার শুকরিয়া আদায় করা দরকার আপনি আমার পরিচিত কেউ নন। নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন, সেই পাখনা কবেই কেটে ছাঁটাই হয়ে যেত আমার হাতে। নাও আউট। লোকটার রাগান্বিত মেজাজে ভয়ে সিটিয়ে গেলাম আমি। কি সাংঘাতিক লাগে লোকটা রেগে গেলে। আর কিছু বলার সাহস পেলাম না। ব্যাগ নিয়ে যে বেগে দৌড়ে এসেছিলাম, সেই বেগেই দৌড়ে পালিয়ে গেলাম। জীবনে বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হব না। অসভ্য নেতা। মায়া যেতেই হৃদ বিরক্তির চোখ তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে এসেছিল দাদা বাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাঞ্চার হওয়ায় বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার চেঞ্জ করতে। এর মধ্যে ফোন আলাপ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে মায়ের আগমনে ফোনটাও ভাঙল। এমন না সে ফোন ভাঙায় রিয়েক্ট করতো না, অবশ্যই রিয়েক্ট করত, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়েকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটাকে দেখলেই যেন তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথাও মনে পড়ে। আজ বিগত 1.5 বছরের উপরে হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিন তার তেমন একটা বিয়েটার সম্পর্কে জানতে ইচ্ছে হয়নি, কিন্তু সেদিনকার কলেজ ফাংশনে মেয়েটিকে দেখে তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেদিন ঝড়ের রাতে অ্যাক্সিডেন্টে তার হুঁশ তেমন ছিল না, যার জন্য সহকারী মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল সে তার বউয়ের নামটা রিক্তা ইসলাম মায়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।
ব্যাস, এতটাই দেখেছিল। তার বউয়ের সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছেও নেই। কিন্তু সেদিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণবাড়িয়া শব্দটা শুনে চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত বলে মনে হয়েছিল মুখটা। সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে ভেবে। এই জন্য মূলত ফাংশনের শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞেস করেছিল। কিন্তু মেয়েটার নাম ইসরাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়। কিন্তু তারপরেও কেন যেন মেয়েটাকে দেখলে তার রাগ হয়, তাও জানে না। সে কি আশে ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে এই জন্য? হয়তো। যদি মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলেই বা কি? বউকে দিয়ে তার কি দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না। এমন হঠাৎ বিয়ের ভিত্তি তার কাছে নেই। সেখানে এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসেবে আরও দরকার নেই। নিজের চিন্তাভাবনার হৃদ নিজেই ফোড়ন কাটল তৎক্ষণাৎ। নিজের ভাবনায় নিজেই বিরোধিতা করল। না, এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসেবে নিজের দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটার তার বউ হওয়ার দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করত। মাথায় তুলে আস্তে আস্তে যদি দম না বের করত তাহলে তার রাগটা কিছুতেই কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তাভাবনার মাঝেই গাড়ি এসে থামল। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পিছনের দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসল গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গায়ে নিয়ে সিটে বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করে বলল, ভাই, আপনার পাঞ্জাবি ছিঁড়ল কিভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। হৃদ আসিফের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসল। আসিফের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিজ বাক্য বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল সেটা। হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে উঠল, জি ভাই, মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ পুনরায় সিটে গায়ে লিয়ে দিতে দিতে বলল, বুঝেছিস আসিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখা হয়নি। নাম পরিচয়ও কিচ্ছু জানি না। শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করার দরকার। যা তো, তোর পালাতক ভাবির খোঁজ কর। অনেক তো হলো তার লুকিয়ে চুরিয়ে বেড়ানো। এবার না হয় স্বামীর মুখদর্শন করবে। হতবাক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানতো না। তাকে বলেনি এতদিন। এত বড় একটা সত্যি কথা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় তাহলে তুলপাড় হয়ে যাবে। সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর বউয়ের খোঁজ করবে এমনটাও নয়। নিশ্চিত কিছু তো একটা মনে আছে। আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজে থেকে যতটুকু বলবে ততটুকুই সবাই শুনতে পারবে। এর বেশি প্রশ্ন করা নিষেধ। শুনছিলেন রিক্তা ইসলাম মায়ার লেখা হৃদ মায়ার প্রেমগাথা। আজকে শুনলেন গল্পটার 4র্থ পর্ব। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্প একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্র নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ 0.2 চ্যানেলে। ধন্যবাদ।